চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সপ্তম অধ্যায়ের যে অঙ্কগুলো গতদিন আমি মৌলিক আলোচনা অর্থাৎ প্রাথমিক আলোচনা গতদিন যে করেছিলাম সেখান থেকেই বাকি অংশগুলো আজ আমি আলোচনা করব। তোমরা জানোই আমি প্রতিটি পৃষ্ঠায় তোমাদের যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলোই আমি তোমাদের একটি একটি করে সমাধান করে দিই। তা সেক্ষেত্রে তোমাদের বইয়ের দেখো একদম এই অধ্যায়ের সপ্তম অধ্যায়টা শুরু হয়েছে বইয়ের 73 পৃষ্ঠা থেকে। আমি 73 পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলো আছে সেগুলি সবগুলোই সমাধান করে দিয়েছি 79 পৃষ্ঠা পর্যন্ত। এখন আজ 80, 81, 82, 83, 84 আরও 5টি পৃষ্ঠা আছে যেগুলি বইয়ের অনুশীলনীর আগে। তাহলে এখানে কিন্তু প্রচুর অঙ্ক, অর্থাৎ অনুশীলনীতে অল্প কয়েকটি অঙ্ক দেওয়া থাকে, কিন্তু অনুশীলনীর চেয়ে এই ভিতরে যে উদাহরণগুলো আছে এখানে অনেক বেশি অঙ্ক দেওয়া থাকে। এই জন্য আমরা এগুলো প্রতিটি পৃষ্ঠার অঙ্কগুলোকে আগে আমরা সমাধান করে তারপর অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী হলো 7.4, আমরা পরবর্তীতে যাব। তার আগে 7.4-এ যাওয়ার আগেই আমরা আজকে যে অঙ্কগুলো আছে 80, 81, 82, 83, 84 এই 5টি পৃষ্ঠা যে অঙ্কগুলো আছে সবগুলো আজকে আমি সমাধান করে দেবো। সবগুলোই কিন্তু খুবই জটিল, খুবই সহজ, কিন্তু খুবই তোমাদের না বুঝলে, তোমরা এগুলো যদি ভালোভাবে না বুঝো তাহলে অনুশীলনীর যে অঙ্কগুলো করবে 7.4-এ সেগুলো তোমাদের জন্য অনেক জটিল হয়ে যাবে। এই জন্য বলছি তোমাদের সেই জটিলতাটা এড়ানোর জন্য তোমাদের অবশ্যই এই অঙ্কগুলো ভালোভাবে শিখতে হবে এবং জানতে হবে এবং দেখতে হবে। তা সেক্ষেত্রে দেখো তোমরা 80 পৃষ্ঠার যে অঙ্কগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা 80 পৃষ্ঠা গতদিন 5 নাম্বার পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। এখন অনুশীলন অংশের 80 পৃষ্ঠার 2 নম্বরে যে অঙ্কগুলো আছে, সাধারণ গুণনীয়কগুলোর তালিকা তৈরি করো এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি, গসাগু নির্ণয় করো। তাহলে অঙ্কগুলো কিন্তু তোমাদের গসাগু কীভাবে নির্ণয় করতে হয় বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কীভাবে নির্ণয় করতে হয় সেগুলি ইতিপূর্বে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। সেগুলি খুব সহজভাবে তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজ একটি অধ্যায়। তা দেখো আমরা অঙ্কটা চলে যাই। আগে 80 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করি। এরকম দেখো, অনুশীলন অংশের 2 একদম নিচে 2-এর 1 নাম্বার। একে আমাদের সংখ্যা দেওয়া আছে কত, 12, 20 এই দুটি সংখ্যা দেওয়া আছে। এখন এই দুটি সংখ্যার আমাকে বলছে কি গুণনীয়কগুলোর তালিকা বের করো, তাই না? তাহলে এখানে দেখো আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছিলাম 12কে আমরা কিভাবে কি করতে পারি, 12 সমান আমরা লিখতে পারি না 1 গুণন 12, মানে 12 আর 1 গুণ করলে 12 হয়। আবার আমরা 12কে যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে 12ই পাওয়া যায়। 12কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে, 6, তাহলে 6 দুগুণে 12। 12কে যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে 3 4-এ 12। 12কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কিন্তু হয়েই গেল। এবং 20 সমান আমরা লিখতে পারি 1 গুণন 20। আর 2 দিয়ে যদি 20কে ভাগ দেই তাহলে কত হয়, 2 দিয়ে 20কে ভাগ দিলে হয় 10। 3 দিয়ে 20কে ভাগ করা যায় না, 4 দিয়ে যায়, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 5 আর 20, 5 দিয়ে তোমরা লিখেই পেলাম। 4 আর 5 দুইটি কাছাকাছি চলে আসলে এর মাঝে কোনো সংখ্যা নেই, বা সংখ্যা থাকলেও 20-এর গুণনীয়ক নেই। এই যেমন 3 আর 4 এর মাঝখানে কোনো সংখ্যা নেই। যদি আমাদের সংখ্যা নাও থাকতো বা সংখ্যা থাকতো, সেটা যদি আমাদের গুণনীয়ক না হতো তাহলে আমাদের এখানেই সমাপ্ত ঘোষণা করতাম। তাহলে এখন আমরা লিখব সুতরাং 12 সমান কি, এই বা এখানে 12 সমান লিখব না, 12-এর গুণনীয়ক। আমাকে বলছে কি গুণনীয়কের তালিকা বের করো, তাই না? তাহলে 12-এর গুণনীয়ক কী কী আছে বলো তো, 1 2 3, 1 2 3, তারপরে আছে 4 6 12 এবং 20-এর গুণনীয়ক। 20-এর গুণনীয়ক কত, 2 4 6, 2 4 6 5 10 20, এই তো। এখন আমাকে বলছে গুণনীয়কের তালিকা নির্ণয় করো এবং এখান থেকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে
এইগুলোর মধ্যে আমাদের 20-এর গুণনীয়কের মধ্যে আমি শুরুতেই লিখছি 2, তাই না? 1ও তো আছে। তাহলে এখন এগুলোর মধ্যে আমাদের কমন মানে আমাদের সাধারণ। তাহলে কমন সংখ্যা কী কী আছে দেখো, 1-এর সাথে 1 মিলে তাহলে একটা কমন সংখ্যা, 2 আর 2 এটিও একটি কমন সংখ্যা, তাই না? এই 4-এর সাথে 4 মিলে এটিও একটি কমন সংখ্যা, আর 6-এর সাথে 6 এখানে মিলে এটিও একটি। 20-এর গুণনীয়কের মধ্যে তো 6 নাই, 1 2 4 5, 1 2 4 5। আমি এখানে দেখো 1 2 4 5 10 20, 1 2 4 5 10 20, এই তো। তাহলে আর কোনোটাই কিন্তু মিল নাই। তাহলে আমাদের মিল আছে কত? 1 2 4, 6 এখানে আছে কিন্তু এখানে নাই, 3 এখানে আছে এখানে নাই, 12 এখানে আছে এখানে নাই, আবার 5 এখানে আছে ওখানে নাই, 10 এখানে ওখানে নাই, 20 এখানে আছে ওখানে নাই। তাহলে আমাদের মিল হলো কোনটা? 1 2 আর 4। এখন এগুলো হলো আমাদের সাধারণ গুণনীয়ক। তাহলে এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় কোনটি, তাই না? তাহলে এখন আমরা লিখি, সুতরাং 12 ও 20 এর গরিষ্ঠ, একবারই লিখি সাধারণ গুণনীয়ক 1 2। সাধারণ গুণনীয়ক করতে একটা তালিকাও বের করতে বলছে, তাহলে আমাকে লিখতেই হবে এত এর সাধারণ গুণনীয়ক কত? 1 2 4 এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু কত? এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 4। এটি অ্যান্সার। তাহলে উত্তর কিন্তু দুইটা দিতে বলছে কি আগে একটা তালিকা তৈরি করো তারপর গসাগু নির্ণয় করো। তাহলে উত্তর আমরা দুইভাবে দেব, 1 2 4 এবং মানে এটা হলো একটা উত্তর এবং শুধু 4 এটা একটা উত্তর। তুমি এভাবে লিখে দাও অথবা পুরোপুরি লিখে দিতে হবে। আর যদি এইভাবে না দাও তাহলে আবার উত্তরের সময় এই দুইটা লাইনেই লিখে দিতে হবে যে 20 এবং 12 এবং 20-এর সাধারণ গুণনীয়ক 1 2 4 এবং তাদের গসাগু 4। তাহলে এভাবে আমরা এই এত লেখা না লিখে এগুলো তো আমরা লিখে দিছি। এখন উত্তরের সময় আমাদের দেওয়ার দরকার, এটাকে আমরা একটা তালিকাটাও দিলাম এবং প্রশ্নেই বুঝবে যে এটা লাস্টেরটা কী, লাস্টেরটা আমাদের গসাগু আর এটা কি তালিকা। আমার প্রথমে বলছে তালিকা, পরে বলছে গসাগু, তাহলে আমরা সেই ধারাবাহিকভাবে যথাক্রমে সেভাবে আমরা দিয়ে দিছি। তাহলে 1 নম্বর প্রশ্নটা কীভাবে অ্যান্সার করতে হবে সেটা কিন্তু আমি পুরোপুরি দেখিয়ে দিলাম। ঠিক এভাবে এখানে আমাদের মোট কয়টি অঙ্ক আছে? 6টি অঙ্ক। তাহলে এখন দেখো আমি পরবর্তী অঙ্কগুলো খুব দ্রুত সমাধান করে ফেলবো, ঠিক আছে? দুইয়ে কত কত দেওয়া আছে? 5 এবং 8। এখানে 5 সমান 1 গুণন 5, 5কে আর কিছু দিয়েই ভাগ করা যায় না, এখানেই শেষ। এবং 8 সমান কত হয়? 1 গুণন 8, 2 গুণন 4, আর কিছুই যায় না। তার লিখি সুতরাং 5 এর গুণনীয়ক কত? 1 5 এবং 8 এর গুণনীয়ক কত? 1 2 4 8, 1 2 4 8, ঠিক আছে? তাহলে 5-এর গুণনীয়ক হলো শুধু 1 5 এবং 8-এর গুণনীয়ক 1 2 4 8। এই তো আমাদের মানগুলো বের হয়ে আসলো। এখন এখান থেকে আমাদের কমন কোনটি? কমন শুধুমাত্র 1, এই একটাই শুধু কমন, আর কোনোটা কি কমন আছে? নাই। তাহলে আমাদের এই একই হলো কি সাধারণ গুণনীয়ক, তাই না? তাহলে লিখি সুতরাং 5 ও 8 এর সাধারণ গুণনীয়ক 1 এবং
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক পুরা লাইন লেখার দরকার নাই, গসাগু লিখে দাও। যেহেতু গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ মানে বড়, এখানে আছেই একটা, তাহলে এটার মধ্যে বড় কোনটা হবে ওইটাই হবে। গসাগু সমান সমান 1, তাহলে উত্তর 1 এবং 1 শেষ। এইভাবেই তোমরা উত্তরটা দিয়ে দিবে, অথবা এই পুরা লাইন লিখে দিবে। উত্তর সাধারণ গুণনীয়কের তালিকা 1 এবং গসাগু 1, তাহলে এইভাবে লিখে দিতে পারো। 2 নম্বর আমি সরে দাঁড়াইলাম, কমপ্লিট। 3 নম্বর অঙ্কটি উঠে গেল, ঠিক আছে। তিনি কি দেওয়া আছে 28, 42, এই তো। তাহলে লিখবো এখানে 28 সমান 1 গুণন 28, 2 গুণন 28কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 14 দুগুণে 28, তাই না? 28কে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, 3 নং 27, যায় না। 4 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, 4 7 28, 4 7 28। 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে তো গেলই। অতএব 7-এর পর থেকে তো এখানেই আর কোনো কিছু নাই, ঠিক আছে। আরেকটা হলো 42, 42কে আমরা 1 দিয়ে ভাগ করলে 42ই পাই। 42কে যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে পাই আমরা 42, 42কে 2 দিয়ে ভাগ দিলে পাই আমরা, এখন আমি করছি গুণ কিন্তু বলতেছি ভাগ করলে, 42কে 2 দিয়ে ভাগ দিলে পাই আমরা 21। দেখো আমি তাহলে সেই 21 আর 2কে গুণ করে 42 পেলাম, একই তো। এবারে 42কে 3 দিয়ে ভাগ করা যায়, 14 একে 14, 14 28, 3 14 42, হ্যাঁ 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 3 14 42, ঠিক আছে। 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, হ্যাঁ 6 দিয়ে যায়, 6 7 42, ঠিক আছে। আর তো যাবে না, 6-এর পর 7 পেয়ে গেছি মানে তার পরবর্তী সংখ্যা এটাই। তাহলে এখন আমরা লিখব, সুতরাং 28 এর গুণনীয়ক কত? 1 2 4, তারপর 7 14 28 এবং কত? 42 এর গুণনীয়ক কত? 1 2 3 6, 1 2 3 6, 1 2 3 6, 7 14 21 42, এই তো। এখন আমাকে বের করতে বলছে সাধারণ গুণনীয়ক, তাহলে লিখি, সুতরাং 28 ও 42 এর সাধারণ গুণনীয়ক কত কত সেটা দেখো। 2 জায়গাতেই তোমরা কিন্তু গোল দাগগুলো দিও না, তোমাদের বোঝানোর জন্য আমি দিয়ে দিচ্ছি শুধু। 1 আর 1 এটি সাধারণ গুণনীয়ক, 2 সাধারণ গুণনীয়ক, 4 এখানে আছে কিন্তু এখানে নাই, 7 এখানেও আছে এখানেও আছে, তাহলে এটাও আমাদের সাধারণ গুণনীয়ক, 14 এখানেও আছে এখানেও আছে, তাহলে এটাও সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। আর কোনটা মিল নাই, তাহলে এখানে আমরা সাধারণ গুণনীয়ক পেলাম 1টি 2টি 3টি 4টি, তাই না। তাহলে 28 এবং 42 এর সাধারণ গুণনীয়ক 1 2 7 14। আর এই সবগুলোর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি? বড়, বড় কোনটি? 14। তাহলে এখন আমরা লিখব, সুতরাং গসাগু সমান সমান ওই সবচেয়ে বড়টা 14, উত্তর সাধারণ এবং এই আমি কিন্তু এতক্ষণ যে উত্তরগুলো দিলাম সরাসরি খালি এই সংখ্যাগুলি আর এটা লিখে দিয়েছিলাম।
আর এখন আমি পুরাটাই লিখে দিলাম। আর আগের অঙ্কগুলো যখন সংখ্যা এবং এটা লিখে দিছি তখন তো বলে দিছি যে তোমরা ইচ্ছা করলে এভাবেও দিতে পারো, কিন্তু এভাবে দিতে পারো, কিন্তু আমি বলে দিছি কিন্তু লিখে দিই নাই। এই জন্য একটিকে আবার অন্যভাবে এটার উত্তরটা লিখে দিলাম। তোমরা যেভাবে আগে যেভাবে উত্তর লিখে দিছি ওইভাবেই শুধু সংখ্যাগুলো লিখে দিলেও হবে, অথবা এভাবে দিয়ে দিলেও হবে। দুইভাবেই তোমরা উত্তরটাকে লিখতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের 3 নাম্বারটা হয়ে গেল। এবার আসি আমরা 4 নাম্বারে কী আছে দেখি। 4 নাম্বার হচ্ছে 8, 16, 20, 3টি অঙ্ক, 3টি সংখ্যা। আট, 16, 20, তাই না? তাহলে এখন লিখবো 8, এখানে কথাটা আগে লিখে নেই। 8 সমান সমান আমরা কি করতে পারি, 8কে 1 দিয়ে ভাগ করলে 8 হয়, আবার 2 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে হয় 4, 3 দিয়ে যায় না, 4 দিয়ে তো দিলামই। আচ্ছা, তারপরে লিখবো আমরা 16, 16কে লিখতে পারি কত, 1 গুণন 16, 2 গুণন 8, 3 দিয়ে তো 16কে ভাগ করা যায় না, 4 দিয়ে যায়, তাই না? 4 দিয়ে দিলে 16কে 4 4 16, 8 নাই মাঝখানে, যেহেতু 4 4 দুটি আমরা একই সংখ্যা পেয়ে গেছি। মাঝখানে যদি গ্যাপ থাকতো সেই গ্যাপের মধ্যে আমরা আরও খুঁজতাম, যেমন 2 আর 4-এর মধ্যে আমরা মাঝখানে আরেকটা খুঁজতে পারি 3 দিয়ে যায় কিনা। তাহলে 3 দিয়ে 8কে ভাগ করা যায় না, 4 তো এখানে পেয়েই গেছি, 4-এর পর বাকি কোনো সংখ্যা দিয়ে আর যাবে না, কারণ ওই 8 এখান থেকে আমাদের ওই দিকে চলে যাবে। এটি কিন্তু সিস্টেম তোমাদের। আরেকটি আছে 20, 1 গুণন 20, 2 গুণন 10, কারণ 10 আর 2 গুণ করলে 20 পাওয়া যায়। 3 দিয়ে 20কে ভাগ করা যায় না, 4 দিয়ে ভাগ করা যায়, 4 গুণন 5, 4 5 20। দেখো 4 আর 5-এর মাঝখানে আর কোনো সংখ্যা নাই, অতএব আমাদের আর মাঝখানে কোনো সংখ্যা পাবো না, তাই না? তাহলে লিখি, সুতরাং 8 এর গুণনীয়ক 1 2, এই যে 1 2 4 8, ঠিক আছে? তারপর 16 এর গুণনীয়ক কত, 1 2 4, 1 2 4, এই 4 তো আবারই, এটা লেখার দরকার নাই। তারপর লিখবো আমরা 8 16, এরপর আসি 20, 20 এর গুণনীয়ক কত, 1 2 4, 5 10 20, 1 2 4 5 10 20। এর আমাদের 8-এর গুণনীয়ক, 16-এর গুণনীয়ক, 20-এর গুণনীয়ক, সবগুলো গুণনীয়ক আমরা বের করে ফেললাম, ঠিক আছে? তাহলে এখন আমরা এখান থেকে যে কাজগুলো করবো সেইটি তোমাদেরকে আমি বলি। দেখো এখান থেকে আমাকে বলছে সাধারণ গুণনীয়ক, তাহলে সাধারণ গুণনীয়ক মানে কমন। তাহলে 3 জায়গাতেই মিল আছে, এরকম সংখ্যা কোনটা, 1 1 1, এই 3টা কিন্তু মিল আছে। 3 জায়গাতেই মিল আছে, 2 2 2, তাহলে এটাও 3 জায়গাতে আমরা মিল পেয়ে গেলাম। দেখো 3 জায়গাতে আছে 4 4 4, এটাও কিন্তু আমরা মিল পেয়ে গেলাম। এখানে 8 আর 8 2 জায়গায় আছে, কিন্তু এখানে তো নাই, অতএব এটা হবে না। 16 এখানে আছে আর নাই, 10 20 কোনোটাই আর কোনো মিল নাই, তাই না? তাহলে 3 জায়গাতেই আছে এমন সংখ্যা হলো 1 2 4, তাহলে এই 3টি হলো সাধারণ গুণনীয়ক। তাহলে কি, সুতরাং 8 16 20 এর সাধারণ গুণনীয়ক কত, 1 2 4, এবং গসাগু কত, সবচেয়ে বড় যেটা 4। এটি অ্যান্সার। এখন উত্তর লেখার সময় এরকম পুরাটাই লিখে দিতে পারো। তাহলে উত্তর সাধারণ তালিকা 1 2 4 এবং গসাগু 4, এটি আমাদের অ্যান্সার, ঠিক আছে? আমাদের অ্যান্সার তো দুইটা বলছে, একটা সাধারণ গুণকের তালিকা বের করো,
আর একটা হলো গসাগু নির্ণয় করো। তাহলে দুটি উত্তর হয়ে গেল আমাদের। তাহলে আমাদের 80 পৃষ্ঠা আরও আছে, 5 এবং 6 আরও দুটি অঙ্ক আছে, সেই দুটি অঙ্ক আমরা সমাধান করে দিই। তোমরা তাড়াতাড়ি উঠিয়ে ফেলো। আশা করি সবার ওঠানো হয়েছে। এবার 5 নম্বরে চলে যাই। দেখো পাঁচে কি দেওয়া আছে? 15, 18, 30। 15, 18, 30। তাহলে এখানে 15 সমান 1 গুণন 15। 15কে বিজোড় সংখ্যা যেহেতু 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 3 দিয়ে যায়। 3 5 15, আর ভাগ করা যায় না, শেষ। এবারে 18। 18 সমান সমান দেখো 1 দিয়ে যদি ভাগ করি 18কে, তাহলে 18ই পাবো। 18কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 9। 18কে যদি 3 দিয়ে ভাগ করি পাবো 6। 18কে 3 আর 6 এর মাঝখানে আছে কি 4। 4 দিয়ে 18কে ভাগ করা যায় না, 5 দিয়েও যায় না, তাহলে এখানেই শেষ। আচ্ছা, আরেকটা রয়ে গেলো আমাদের 30। 30 সমান সমান 1 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে পাই 30। 2 দিয়ে 30কে ভাগ করলে পাই 15। 3 দিয়ে 30কে ভাগ করলে পাই 3 10 30। 4 দিয়ে 30কে ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে পাই 6। আর তো নাই, 5 আর 6 এর মাঝখানে কোনো সংখ্যা নেই। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব, আমরা যেমন 5 আর 6 এর মাঝখানে কোনো সংখ্যা নেই, অতএব খোঁজারও কোনো চিন্তা নাই। 3 আর 6 এর মাঝখানে কিন্তু আমাদের আরও দুইটি সংখ্যা ছিল, 4 এবং 5। আমরা 4 দিয়ে চিন্তা করলাম 18কে যায় কিনা, না। 5 দিয়ে 18কে যায় কিনা, না। অতএব আর আমাদের কোনো সমস্যাও নাই। 3 আর 5 এই দুইয়ের মাঝখানে আমাদের দুইটি সংখ্যা ছিল, একটি সংখ্যা ছিল 4। সেই 4 দিয়ে আমি চিন্তা করে দেখছি যে 15কে ভাগ করা যায় কিনা, যায় না। কিন্তু আর এখানে তো কোনো সংখ্যা নাই, অতএব আর কোনো চিন্তারও কোনো বিষয় নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব, সুতরাং 15 এর গুণনীয়ক কত কত বলো তো? 1 3 5 15। 1 3 5 15। তারপর হলো 18। 18 এর গুণনীয়ক 1 2 3 6 9 18। এবং 30-এর গুণনীয়ক 1 2 3 5। 1 2 3 5 6 10 15 30, তাই না? এখন এই সবগুলো আমাদের কমন, অর্থাৎ মিল আছে কোথায় কোথায় দেখি আমরা খুঁজে। 1 সব জায়গাতে মিল, 1 থাকবেই অলওয়েজ। এরপর 2 এই দুইটা জায়গা আছে কিন্তু এখানে নাই, অতএব এটা বাদ। 3 এখানে 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 3 জায়গাতেই আছে। 5 এখানে আছে, এখানে নাই, এখানে আছে। 6 এখানে আর এখানে আছে কিন্তু ওখানে নাই, তাহলে আর কোনোটাই। এই যে 15 এখানে আর এখানে আছে, আর কোথাও নাই। অতএব আমাদের এই দুইটি। ঠিক আছে, তাহলে 5 15 18 এবং 30-এর গুণনীয়ক 1 আর হলো 3। সুতরাং 15 18 ও 30 এর সাধারণ গুণনীয়ক কত? 1 3। এবং গসাগু কত? সবচেয়ে বড়টা 3। উত্তর সাধারণ গুণনীয়কের তালিকা 1 3 এবং গসাগু কত? 3। এটি অ্যান্সার। তার মধ্যে 5 নাম্বারটাও হয়ে গেল। ঠিক আছে, একইভাবে আমরা 6 নাম্বার অঙ্কটা করতে পারি। দেখে নাও, আমি কিন্তু দ্রুত অঙ্কগুলো সমাধান করে যাচ্ছি এই কারণেই যে এগুলি সবগুলোই তোমাদের আগের ক্লাসগুলোতে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এখন তোমরা কিন্তু অনেকেই অপেক্ষায় থাকো কখন আমরা অনুশীলনী অঙ্কগুলো করাবো। তাহলে অনুশীলনীতে কিন্তু এ জাতীয় অঙ্কগুলোই দেওয়া আছে, বরং তোমার এখান থেকে যদি ভালো করে পড়তে পারো অনুশীলনীগুলো কিন্তু তোমার কাছে কোনো কঠিনই মনে হবে না, একেবারেই সহজ মনে হবে। দেখো অনুশীলনীতে তোমাদের 85 পৃষ্ঠা 4 নাম্বার অঙ্কে ঠিক সেম 4টি অঙ্ক দেওয়া আছে, মাত্র দুইটি সংখ্যার। তাহলে এখানে তোমরা বইটা খুলে দেখতে পারো, 85 পৃষ্ঠার 4 নাম্বার অঙ্কে 4টি অঙ্ক দেওয়া আছে শুধু। এগুলির চেয়ে আরও ছোটো ছোটো অঙ্ক। তাহলে এইগুলি যদি পারো, এর চেয়ে বড়ো অঙ্কগুলো এগুলি যদি পারো, তাহলে ওখানকার অঙ্কগুলো তুমি অটোমেটিক্যালি পারবে। এই জন্য প্রতিটি পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এগুলো যদি সলভ করে যেতে পারো, তোমার অনুশীলনী সবগুলো অঙ্কই কিন্তু একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলিকে আমি মুছে দিলাম। ছয় নাম্বার 12, 36, 60। 12, 36, 60। এখানে 12 সমান 1 গুণন 12। এই 12কে 2 দিয়ে ভাগ দিলে হয় 6, 12কে 3 দিয়ে ভাগ দিলে হয় 4, আর নাই। তারপরে আসি আমরা 36। 36কে যদি 1 দিয়ে ভাগ দেই তাহলে 36ই পাওয়া যাবে। 36কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 18 পাওয়া যাবে। 36কে 3 দিয়ে ভাগ দিলে 3 12 36। 36কে 4 দিয়ে ভাগ দিলে 4 9 36। 36কে 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায়। 6 দিয়ে দিলে 6 6 36। এবার আসি 60। 60 সমান 60কে 1 দিয়ে ভাগ দিলে 60ই হবে। 60কে 2 দিয়ে ভাগ দিলে 30 হবে। 60কে 3 দিয়ে ভাগ দিলে 3 20 60। 60কে 4 দিয়ে ভাগ দিলে 4 15 60। 60কে 5 দিয়ে ভাগ দিলে 5 12 60। 60কে 6 দিয়ে ভাগ দিলে 6 10 60। এবারে 60কে 7 দিয়ে ভাগ করা যায় না, 8 দিয়ে ভাগ করা যায় না, 9 দিয়েও ভাগ করা যায় না, 10 তো আমরা পেয়ে গেলাম, তাহলে আর নাই। ঠিক আছে, তাহলে 6 আর 10-এর মাঝখানে আমাদের ছিল কত? 7 8 9। এই তিনটির কোনোটি দিয়েই 60কে ভাগ করা যায় না, তার আমাদের 60-এর গুণনীয়ক আসলো অনেকগুলো কিন্তু এখানে, তাই না? তাহলে লিখি, সুতরাং 12 এর গুণনীয়ক কত? 1 2 3 4 6 12। তারপরে আসি 36-এর গুণনীয়ক। 1 2 3 4 6। 1 2 3 4 6। 6 তো পেয়ে গেলাম। তারপরে 9 12 18। 9 12 18 36। এবং 60-এর গুণনীয়ক কত? 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। তারপর 10 12 15। 10 12 15 20 30 60। এই সবগুলোই আমাদের গুণনীয়ক। ঠিক আছে, এখন সেই গুণনীয়কগুলোর মধ্যে আমাদের কমন কোনটি কোনটি? 1 3 জায়গাতেই কমন, 2 3 জায়গাতেই কমন, 3 3 জায়গাতেই বিদ্যমান। ঠিক আছে, 4 সব জায়গাতেই আছে, 5 শুধু এখানে, কিন্তু 6 দেখো আবার 3 জায়গাতেই আছে, তাহলে এই 6। এরপর 12 এখানে 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 3 জায়গাতেই আছে, এই 12 সব জায়গাতেই আমাদের আছে। ঠিক আছে, তাহলে আমাদের গুণনীয়কগুলো কোনটা কোনটা সবগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে সুতরাং 12 36 ও 60-এর সাধারণ গুণনীয়ক কত? 1 2 3 4 6। 1 2 3 4 6 12। 1 2 3 4 6 12। এই সবগুলি হলো সাধারণ গুণনীয়ক। ঠিক আছে,
কিন্তু আমাকে শুধু সাধারণ গুণনীয়ক বের করতে বলেনি, সাথে গসাগু বের করতে বলছে, তাই না? তাই লিখবো এবং গসাগু। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সবচেয়ে বড়। তাহলে এই সবগুলোর মধ্যে বড় কোনটা? 12। তাহলে এটি হলো আমাদের গসাগু। উত্তর সাধারণ গুণনীয়কের তালিকা কত? 1 2 3 4 6 12 এবং গসাগু 12। শেষ। আমার কিন্তু 80 পৃষ্ঠার অঙ্ক করতে আমার কিন্তু অনেক বেশি সময় চলে গেল, কিন্তু অনেক সময় চলে গেলেও এই প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু শুরুতেই বলছি, এই অঙ্কগুলো ভালোভাবে না পারলে পরবর্তী অঙ্ক তোমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। আর এই জন্য তোমরা এই অঙ্কগুলোকে মনোযোগ দিয়ে অবশ্যই সবগুলোকে দেখবে এবং বারবার এগুলিকে প্র্যাকটিস করবে। তা ঠিক আছে, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এবার 81 পৃষ্ঠা দেখো। একাশি পৃষ্ঠায় যে একটি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে, এই প্রশ্নের অঙ্কটি আমি অনুশীলনীতে অনেকগুলো প্রশ্নের অঙ্ক আছে, সেই অনুশীলনী প্রশ্নের অঙ্ক যখন করাবো তখনই এটাকে সমাধান করে দেব। ঠিক আছে? তাহলে 81 পৃষ্ঠা বাদ। এবার 82 পৃষ্ঠা আছে কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নিয়েও কিন্তু তোমাদের একটা প্রাথমিক আলোচনা গতদিন আমি করেছিলাম, তারপরে আজকে আমি ডিটেইল এখানে আলোচনা করব। মৌলিক সংখ্যা আছে সম্পর্কে আলোচনা আছে আমাদের 82 83 84 পৃষ্ঠা, এগুলি সবগুলি শুধু মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা। তা ঠিক আছে, দেখি আমরা এখানে, না 83 পৃষ্ঠা না, 81 82 আর 83 পৃষ্ঠায় এই দুটি পৃষ্ঠা আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। এখন মৌলিক সংখ্যা কাকে বলা হয় এটা কিন্তু গতদিনই বলছি, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হয় না, অর্থাৎ বিভাজ্য নয়, ওই সংখ্যাগুলো কি বলা হয়? মৌলিক সংখ্যা। যেমন 2কে আমরা 1 দিয়ে ভাগ করলে মিলে যাবে, আবার 2কে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, অতএব 2 একটি মৌলিক সংখ্যা। 3কে 1 দিয়ে ভাগ করলে মিলবে আর 3 দিয়ে ভাগ করলে মিলবে, অতএব 3 মৌলিক সংখ্যা। কিন্তু 3-এর মাঝখানে একটি সংখ্যা আছে 2, সেই 2 দিয়ে কিন্তু আবার 3কে আমরা ভাগ করতে পারি না, অতএব আমাদের 3-এর বিভাজ্যতা, 3কে বিভাজ্য হয়, 3 বিভাজ্য হয় কার দ্বারা? শুধুমাত্র 1 আর 3 দ্বারাই, অন্য কোনো সংখ্যা দ্বারা 3 বিভাজ্য নয়, অতএব 3টাও মৌলিক সংখ্যা। এবার আসি 4কে দেখো 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আবার 4 দিয়েও ভাগ করা যায়। তাহলে আমি বলছি কি, নিজ সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সেই সংখ্যাগুলি মৌলিক সংখ্যা। কিন্তু 4 দেখো, নিজ সংখ্যা 4, সেটা দিয়েও ভাগ করা যায়, আবার 1 দিয়েও ভাগ করা যায়, মাঝখানে আবার আরেকটি সংখ্যা আছে 2 দিয়েও ভাগ করা যায়, অতএব এটা মৌলিক নয়। তাহলে মাঝখানের কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, ভাগ করলেই যদি মিলে যায় তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে? তাহলে এই কথাগুলো তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম। এখন যৌগিক সংখ্যা কাকে বলা হয়? মৌলিক সংখ্যা নয় এমন সংখ্যাগুলোকে, এমন সবগুলো সংখ্যাকেই বলা হয় যৌগিক সংখ্যা। ঠিক আছে? একও নয় আবার মৌলিক সংখ্যাও নয়, এরকম সকল সংখ্যাকেই বলা হয় যৌগিক সংখ্যা। এখন বলবা মৌলিক সংখ্যা নয় এমন সব সংখ্যা কি যৌগিক সংখ্যা বলা হয়? সেটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ এককেও কিন্তু যৌগিক সংখ্যা বলা যায় না, কারণ এক তো মৌলিকও না যৌগিকও না, এক একেবারেই স্বতন্ত্র নিজস্ব এটা। আর বাকি যত সংখ্যাই আমরা কোটি পর্যন্ত, হাজার কোটি, মানে ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যাই আছে সবগুলোর মধ্যে কোনোটা আছে মৌলিক, কোনোটা আছে যৌগিক, কিন্তু এক কোনো মৌলিক সংখ্যাও না, কোনো যৌগিক সংখ্যা নয়, এটা একেবারেই স্বতন্ত্র একটি সংখ্যা। ঠিক আছে? তাহলে এখন আমরা এরকম এই মৌলিক সংখ্যা সম্পর্কে দেখো বইতে একটি তালিকা করে দেওয়া আছে, এখানে বইতে একটি ছক করে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, তোমাদের সাথে তো বই আছেই, তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের কাছে অবশ্যই বই আছে, সেই বইতে তোমরা এগুলি দেখতে পাচ্ছ, একটি তালিকা আছে, সেই তালিকাতে
এখানে কি বোঝালো, এরকম কাটাকাটি করছে, দাগাদাগি করছে, এই জিনিসগুলো কি আমি একটু বুঝিয়ে দিই। কিন্তু এটা যদিও তোমাদের এতটা এসেনশিয়াল না। আমি কি যদি তোমাকে বলি 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে বের করো, তুমি কিন্তু খুব সহজ একটা এই তালিকার মাধ্যমে খুব সহজে বের করে ফেলতে পারো। সেই বের করার প্রক্রিয়াটা বা পদ্ধতিটা তোমাদেরকে দেখানো, সেটি দেখো কিভাবে করছে। এখান থেকে একটা এরকম একটা তালিকা তৈরি করছে বইতে যেটা আছে, সেই তালিকাটিকে 10টি ভাগে ভাগ করছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। এদিকে ওইরকম 10টি ভাগ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি ভাগ আছে। এখানে সবগুলোর মধ্যে যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখি তাহলে কী হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, অনেক সময় লাগবে, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আচ্ছা আমি 50 পর্যন্ত দেখাই। আচ্ছা পুরাটাই দেখাই, বইতে যেহেতু 100 পর্যন্ত দেখাইছি, আমি না দেখাইলে আবার তোমাদের নিজে বুঝতে কষ্ট হয়ে যাবে। এই হলো আমাদের অঙ্কটা দেওয়া আছে, তাই না? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা। এখন তোমাদেরকে বললো 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলিকে বের করো, খুঁজে বের করো। তাহলে আমরা এটাকে কীভাবে বের করব? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা খুঁজে বের করব। তাহলে কীভাবে বের করতে পারি সেই জিনিসটা দেখো। এক্ষেত্রে আমাদের একটি কথাই বলছি, মধ্যবর্তী কোনো বিভাজ্য সংখ্যা থাকলে সেটি আমাদের মৌলিক সংখ্যা নয়। যেমন যে কোনো সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে না, এরকম সংখ্যাগুলোই হলো আমাদের মৌলিক সংখ্যা, তাই না? তাহলে এখন আমরা দেখো, আমি এখান থেকে কিছু জিনিস দেখাবো তোমাদেরকে। এই প্রথম লাইনটাকে আগে আমরা চিন্তা করব। প্রথম লাইনে আমাদের কি আছে দেখো। প্রথম লাইনে 1 তো বলছি মৌলিক না, প্রথম লাইনটা 2 মৌলিক সংখ্যা, তাই না? 2 কিন্তু মৌলিক সংখ্যা। 3 মৌলিক সংখ্যা। 5কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায় আর 5 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 7কে 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 8কে ভাগ করা যায়, 9কে যায়, 10কে যায়। তাহলে আমাদের এই প্রথম লাইনে 2, 3, 5 এবং 7 যে সংখ্যাগুলো আছে এগুলি কিন্তু মৌলিক, ঠিক আছে? এবারে 2 এই গোল দাগগুলো সব মৌলিক, ঠিক আছে? এইগুলি ছাড়া অন্য সবগুলো কিন্তু, যেমন দেখো আমাদের যত জোড় সংখ্যা আছে আমরা চোখ বন্ধ করে সব জোড় সংখ্যাগুলোকে কেটে দিই। জোড় সংখ্যা মানে কি? বাকি 2 ব্যতীত সকল জোড় সংখ্যাই যৌগিক। কারণ 2কে শুধু 1 আর 2 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। কিন্তু অন্য যত সংখ্যা আছে, যেমন 12কে 1 দিয়েও ভাগ করতে পারি, 12 দিয়েও ভাগ করতে পারি, মাঝখানে 2 দিয়েও ভাগ করা যায়।
যত জোড় সংখ্যা আছে সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই সব জোড় সংখ্যাগুলো আমরা এই লাইনটাকে কেটে দিব। দেখো এই জোড় সংখ্যার লাইনটা আমরা কেটে দিব, ঠিক আছে? এই জোড় সংখ্যার লাইনটা আমরা বন্ধ করে দিলাম একদম, ঠিক আছে? ডাবল কেটে দিই, ঠিক আছে? মানে এই লাইনের অঙ্কগুলো আমাদের একটাও মৌলিক সংখ্যা নয়। ক্লিয়ার? বার? কারণ কোনো জোড় সংখ্যাই 2 ব্যতীত কোনো জোড় সংখ্যাই মৌলিক হতে পারে না। সেগুলিকে আমাদের ওই সংখ্যা এবং 2 ব্যতীত 1 ব্যতীত 2 দিয়েও ভাগ করা যায়। আরও কত কী দিয়ে যায় সেটা আমার দেখার বিষয় না। এবার আসি আমরা বিজোড় সংখ্যার মধ্যে আমরা চিন্তা করব 3 যেহেতু আমার মৌলিক, 3-এর যত গুণনীয়ক আছে, গণিতক আছে, 3-এর গণিতক সবগুলোকে আমরা কেটে দেব। তাহলে 3-এর গণিতক কি? মানে 3-এর গুণের নামতা। তাহলে দেখো 3-এর গুণের নামতা কি? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 চারে 12 তো কাটাই হয়ে গেছে, ঠিক আছে? 3 পাঁচা 15, 3 6 18 কাটা হয়ে গেছে, 3 সাতে 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30, 3 দশে 30 পর্যন্ত আমাদের হয়ে গেল, ঠিক আছে? এবারে 3 11, 11 ঘরে আসি, ঠিক আছে? 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42, 3 15 45, 3 16 48, 3 17 51। এইভাবে আমরা 3-এর ঘরের নামতা পড়ে পড়ে যা আছে, যেমন 3-এর ঘরের নামতা তোমাদের মুখস্থ নাই মনে করি, তাহলে কি করবে? যেমন 51, তাই না? 3 17 51, 3 18 কত? 3 18 54। তাহলে আমরা কী করে করবো? 51 একটা দুইটা বাদ দেওয়া 3টা, এটা তো কাটাই হয়েছে। 1 2 বাদ দেওয়া 3 কেটে দেবো, 1 2 বাদ দিয়ে 3 কেটে দেবো, এটা তো কাটাই আছে। তারপরে 1 2 3, 1 2 3, এটা তো কাটাই আছে। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। মানে 3-এর ঘরের নামটা সব হয়ে গেল। এখন তোমার 3-এর ঘরের নামটা মুখস্থ হয়, তাহলে 2টা বাদ দিয়ে পরবর্তীটা কেটে দাও, এইভাবে সহজ হিসাব। আচ্ছা, এবারে 4 তোমাদের জোড় সংখ্যা, এটা তো আমি কেটে দিবই, এটা আমি আগেই তো কেটে দেওয়ার কথা, কিন্তু আগে কাটি নাই কেন? আগেরটা আমাদের এই পর্যন্ত আমি দাগ দিয়েছি, কিন্তু এটা এই 4 পর্যন্ত পুরাটাই কাটা। এই যে 18, এই পুরাটাই কাটা, এটা তো জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে আমাদের সবই কাটা, ঠিক আছে? এবার আসবো আমরা 5-এর ঘরের নামতা। 5 তো আমাদের মৌলিক সংখ্যা, তাহলে 5-এর গুণনীয়ক যেগুলো আছে, গণিতক যা আছে সব কেটে দেব। তাহলে 5-এর গণিতক কি? যতগুলো সংখ্যার লাস্টে 0 আছে সবই 5-এর গণিতক, আর 0 মানে জোড় সংখ্যা, সব তো কেটে দেওয়াই আছে। আর যত সংখ্যার লাস্টে 5 আছে সবগুলোই 5-এর গণিতক। তাহলে যতগুলো সংখ্যার লাস্টে 5 আছে, তাহলে লাস্টে 5 আমাদের কোথায় কোথায় আছে? একমাত্র এই লাইনের সবগুলো, আর কোনোটাই নাই। তাহলে এই লাইনেও দেখো আগে আমরা 15 45 75 এগুলো কেটে দিছি, বাকিগুলো কিন্তু কাটি নাই। তাহলে এখন আমি বাকিগুলোকে কেটে দিই, এগুলোকে সবগুলোকে 5 দিয়ে ভাগ করা যায়, কেটে দিলাম, সহজ হয়ে গেল না? এবারে দেখো 6 তো বাদই। এবারে 7 আমাদের মৌলিক, তাহলে 7-এর গুণিতক কী আছে? 7-এর গুণের নামতা। তাহলে 7 একে 7, এটা রেখে 7 দুগুণে 14 কাটা আছে, 3 7 21ও কাটা আছে, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, এই যে 49, এটা কাটা হয় নাই, ঠিক আছে? 7 8 56, 7 9 63 কাটা হয়ে গেছে, 7 10 70, এটা কাটা হয়ে গেল, ঠিক আছে? এখন 7 11 77 কেটে দিলাম, 7 11 77, 7 12 84 কাটা আছে, 7 13 কত? 84 পর এখন তোমার মনে নাই, তাহলে 7 84 পর 1 2 3 4 5 6 7 91, 7 13 91, সবগুলো কিন্তু কাটা হয়ে গেল, ঠিক আছে? আর কিন্তু কোনো সংখ্যা আমার বাকি নাই। তাহলে আমাদের এখানে মেইনলি 2-এর গুণিতক মানে কি? 2-এর গুণিতক মানে সব জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, সব জোড় সংখ্যাকে আমি কেটে দিছি। এরপর 3-এর গুণিতক মানে 2টা বাদ দিয়ে তৃতীয়, 2টা বাদ দিয়ে 3 নাম্বার, সব কেটে দিছি। 4 তো এমনি কাটা গেছে। এবার 5-এর গুণিতক মানে শুধু লাস্টে 5 যেগুলো আছে সবগুলো কেটে দিলাম। এবার 7-এর গুণিতক,
7 10 70 পর্যন্ত আমার গুণের নামটা মুখস্থ ছিল, এরপরে মুখস্থ নাই। 7 11 77 আমার মুখস্থ নাই, 7 12 84 আমার মুখস্থ নাই মনে করো। তাহলে কী করবো, 70 পর্যন্ত মুখস্থ আছে, এগুলো কেটে দিলাম। এরপর 70-এর পর 1 2 3 4 5 6, 70-এর পর 1 2 3 4 5 6 7 কেটে দিলাম। 1 2 3 4 5 6 7, এটা আগেই কাটা আছে, ঠিক আছে। তারপরে 1 2 3 4 5 6 7 কেটে দিলাম, শেষ। এখন সবগুলো কেটে দেওয়ার পর এখন আমার সংখ্যা এখান থেকে খুঁজে খুঁজে বের করব কোন কোন সংখ্যা রয়ে গেল। যে এক তো আমরা শুরুতেই কেটে দেবো বলছি, একটা আমাদের এটা মৌলিকও না যৌগিকও না, অতএব এই সংখ্যাটা আমরা বাদ দিব। বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে আমরা এখানে লিখব। তাহলে এখানে দেখো মৌলিক সংখ্যা কোনটা কোনটা আসলো, যা যা কেটে দিছি কেটে দেওয়া ছাড়া আমাদের প্রথম লাইনে আছে কত। এখন যেগুলি আমাদের মৌলিক সেগুলিকে গোল দাগ দিয়ে দিই, ঠিক আছে। গোল দাগ দিয়ে যেমন 2 3 5 7, এখানে আমাদের এই একটা পাইলাম খালি, এখানে একটা পাইলাম খালি, এখানে একটা, এই লাইনে একটা পাইলাম খালি, এই লাইনে আর একটা পাইলাম, এই লাইনে এই 23 29, এই লাইনে 31 37, এই লাইনে 41 43 47, এই লাইনে 53 59 61 67 71 73। দেখছো মনে হচ্ছে সব কেটে দিছি, অথচ কত বের হচ্ছে, 83 89, এখানে 97। দেখো তো কয়টা গোল চিহ্নিত সংখ্যা কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে এই যে 25টি সংখ্যা পেলাম, তাহলে 1 থেকে 100 পর্যন্ত বললাম সকল মৌলিক সংখ্যাগুলো লিখতে বললাম। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা পেলাম কয়টি, 25টি। তাহলে এখান থেকে আমরা এখন একটা জিনিস সিদ্ধান্ত উপনীত হতে পারলাম কি, 1 থেকে 100 পর্যন্ত পঁচিশটি। কী কী দেখো, 2 3 5 7 11 13 17 19 23 29, তারপর 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 97, এই 25টি, ঠিক আছে। তাহলে আমাদের মৌলিক সংখ্যা মোট 25টি, সেই 25টি সংখ্যা আমরা এখান থেকে বের করে ফেললাম। তাহলে এভাবে কিন্তু আমাদের পরীক্ষাতে খুব সহজেই আসে। এখন সেইগুলিকে তোমার এখন একটি কথা বলবো আমি, এই মৌলিক সংখ্যা কোনটি কোনটি তোমরা কয়েকবার দেখতে দেখতে এটাকে ব্রেইনে গেঁথে যাবে, একটা মুখস্থ হওয়ার মতো হয়ে যাবে। তা না হলে এখন তোমাকে পরীক্ষার হলে বললো 100টি সংখ্যাটি কি মৌলিক না যৌগিক সেটি বের করতে বললো। এখন তুমি কীভাবে বের করবে, তার কি তোমার এত বড় একটা তালিকা তৈরি করবে, আধা ঘন্টা সময় চলে যাবে, এটা কি সম্ভব? সেটাই সম্ভব না। তাহলে তুমি 100টিকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করে দেখো, কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে যখন দেখবো কোনো সংখ্যা দ্বারা, যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে এটা আমাদের ভাগফল হওয়ার পর কিছু না কিছু ভাগশেষ থেকে যায়, শুধু 1 দিয়ে ভাগ করলে মিলবে আর 100টি দিয়ে ভাগ করলে মিলবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেহেতু, অতএব এটি আমাদের মৌলিক সংখ্যা নয়। আরও সহজ বুদ্ধি দেবো, অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করার কথা বলবো, ভাগ করে দেখবা মেইনলি এটা যেহেতু বিজোড়, অতএব 2 দিয়ে ভাগ করা যাবে না, তুমি চিন্তা করবে শুধু 3 5 আর 7 দিয়ে চিন্তা করবে। শুধু 3 দিয়ে যদি ভাগ করা যায়, 3 দিয়ে এটাকে ভাগ করে দেখো, 61টিকে মনে করো 61টিকেই আমি 61 বলছি, যেমন এই 61টিকে তুমি 3 দিয়ে ভাগ করবে, 3 দুগুণে 6, আনলাম 1 কেটে, 0 দিলে কি বললাম, 1 কেটে আনলাম, তাহলে 1-এর মধ্যে তো আর যায় না, তাই না? কেটে আনার পর যখন যায় না তখন 0 বার যায় 1, তাহলে আমাদের এখানে 1 ভাগশেষ থেকে গেল 3 দিয়ে।
এরপরে তুমি 5 দিয়ে ভাগ করো, 60কে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, এখানে একে 0, 60 তো না 61কে, সে 61কে, তাহলে 5 দুগুণে 10, এখানে 1 অবশিষ্ট থাকে। এরপরে 7 দিয়ে ভাগ দাও 61কে, 7 7 49, 7 8 56, 7 8 56, তাহলে এখানে 5 অবশিষ্ট থাকে। তাহলে দেখলাম আমাদের কোনো জায়গাতেই এখানে 1 অবশিষ্ট রইলো, এখানে 1 অবশিষ্ট, এখানে 5 অবশিষ্ট। অতএব শুধু দেখবে তোমার 3, 5 এবং 7 দিয়ে ভাগ করলে মিলে কিনা। যদি দেখো জোড় সংখ্যা থাকলে সেটা তো অবশ্যই মৌলিক না, এক বাক্যে আমরা এটা জেনে গেলাম। এবার বিজোড় সংখ্যাগুলোর মধ্যেও সব কিন্তু মৌলিক না, তাহলে সেগুলি আমরা দেখব। শুধু 3, 5 আর 7, অন্য কোনো সংখ্যা আমার চিন্তায় আনা দরকার নেই। 3 দিয়ে ভাগ করে দেখবো সেটা মিলে কিনা, 5 দিয়ে ভাগ করে দেখবো মিলে কিনা, 7 দিয়ে ভাগ করলে মিলবো। 5 দিয়েও আমার চিন্তা করে দেখার দরকার নাই, 5 দিয়ে দেখবো শুধুমাত্র লাস্টে 5 থাকলে সেটা কি, লাস্টে 5 থাকলে ওইটা আমাদের 5 দিয়ে ভাগ করলে মিলবে। আর তাহলে আমরা মেইনলি ভাগ করবো 3 আর 7 দিয়ে, অন্য কোনো চিন্তাই আমার দরকার নেই, শুধু 3 আর 7। কত সহজ না? তাহলে এইভাবে দেখো, আমার এই যে একটা পরীক্ষাতে আসলো, মনে করো 43, এই সংখ্যাটা মৌলিক কিনা, তাহলে তুমি কি করবে? 43কে তুমি ফার্স্টে ভাগ দেবে কত দিয়ে? দেখো, এই 43কে ফার্স্টে ভাগ দেবে 3 দিয়ে, 3 একে 3, একে 3 13, 3 4 12, 1 অবশিষ্ট থাকে, তাহলে 43 মৌলিক না। 3 দিয়ে দেখলাম। এবারে এই 43কে আমরা 7 দিয়ে ভাগ করে দেখব, 6 7 42, এখানেও 1 অবশিষ্ট থাকে, তাহলে এটা অবশ্যই মৌলিক না। কি, এটা অবশ্যই যৌগিক সংখ্যা না, এটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, যেহেতু আমাদের 3 আর 7 দিয়ে ভাগ করলে মিলতেছে না, অতএব এটা আমাদের কি হবে, একদম নির্দ্বিধায় আমরা বলে দিতে পারি এটা একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা বিজোড় সংখ্যাগুলোর মধ্যে সমস্ত বিজোড়গুলোকে শুধু 3 আর 7 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করে যদি দেখে যে মিলে যায়, তাহলে হ্যাঁ এটা মৌলিক না। আর যদি 3 দিয়ে ভাগ করেও মিলল না, আর 7 দিয়ে ভাগ করেও মিলল না, 3 আর 7 দিয়ে, তাহলে অবশ্যই সেটা মৌলিক। ওকে, কত সহজভাবে এটাকে মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা অনেক কিছু কিন্তু শিখে গেলাম, যেটা নাকি অনেক বড় ক্লাসের স্টুডেন্টরাও কিন্তু এই মৌলিক সংখ্যা নিয়ে একটু সন্দিহান, যে এত বড় এর একটা সংখ্যা 97 সংখ্যাটা মৌলিক না যৌগিক, খুব চিন্তা ভাবনা করতে হয়। আর তোমাকে একদম মাত্র 10 সেকেন্ডেই বলে দিতে পারবে, 3 দিয়ে ভাগ করো, 3 তিরিক্ষে 9, 7কে যায় না। আবার 7 দিয়ে 7 দুগুণে 7 একে 7, এখানে 2 এর 7 27, 27কে 7 দ্বারা ভাগ করা যায় না, অতএব এটা মৌলিক না। এটা মৌলিক, এটা যৌগিক না। ঠিক আছে, তাহলে 3 দিয়ে এবং 7 দিয়ে যখন আমাদের মিলল না, আমরা নিশ্চিন্তে বলে দিতে পারলাম এটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 83 পৃষ্ঠা, 83 পৃষ্ঠা এখানে বলছে এই যেখানে লিখেও দেওয়া আছে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিম্নরূপ, এই সংখ্যাগুলো আবার লিখেও দিছে। তার মানে এরকম তালিকা থেকে খুঁজে খুঁজে আবার এখানে লিখে দিছে। এই যে আমি যেমন তালিকা থেকে খুঁজে খুঁজে লিখলাম, এখানেও বইতে লিখে দিছে, তোমাদের কত সহজ করে দিয়েছে। ঠিক আছে, এখন অসংখ্য মৌলিক সংখ্যা নিয়ে আমরা যৌগিক সংখ্যা গঠন করতে পারি। অসংখ্য মৌলিক সংখ্যাকে নিয়ে আমরা কিভাবে যৌগিক সংখ্যা গঠন করব সেগুলি আমরা বোঝাই দিতে পারি, কিন্তু দেখো করেই দিই এটা। এই পৃষ্ঠায় এই অল্প একটু আর গ্যাপ রেখে দরকার নেই। যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2, 3 ও 5 বসাও। 1 6 আমাদের দেওয়া আছে খালি ঘর গুণন খালি ঘর, এখানে আর কিছুই না, আমার খালি বসাতে হবে, আর কিচ্ছু না। আমি অঙ্কগুলো সবগুলো উঠিয়ে ফেলি দ্রুত। 8 খালি ঘর গুণ 3 নাম্বার 18 18
এই 4টি অঙ্ক দেওয়া আছে এখানে। এখন দেখো এই 4টি অঙ্কে আমাদের কি লিখতে হবে। 6 আমাকে কোন কোন সংখ্যা দিয়ে বই তো বলেও দিছে 2, 3 আর 5, তাই না? 2, 3, 5 এই তিনটার যে কোনো সংখ্যাগুলো আমাদের এখানে বসাতে বলছে। তাহলে এখন এই 6 বানাতে হলে 6কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। কিছুক্ষণ আগে যে করলাম 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3 দুগুণে 6। এখন বললাম ওই যে কিছুক্ষণ আগে আমরা গুণনীয়ক বের করলাম, সেখানে কিন্তু গুণ চিহ্ন দিয়েছিলাম যে করলাম 6কে ভাগ অথচ লিখলাম গুণ। আমি কথা বলে আসলাম না কিছুক্ষণ আগেই? তাহলে কারণ এই 3 আর 2 গুণ করলে আমাদের ভাজক আর ভাগফল 2 এর গুণফল মানে কি? ভাজ্য। এটাই অর্থাৎ 3 দুগুণে 6। এখানে 8 বানাতে হলে আমাদের কি কি নিতে পারি? দেখো 3 আর 5-এর কোনো সংখ্যা নিলে কোনো অবস্থাতেই আমরা 8 বানাতে পারবো না। যেমন এখানে যদি 2, 3, 5 নেই তাহলে 3, 5, 15, 15 দুগুণে 30 হয়ে যাবে, কিন্তু আমার দরকার হলো 8 বানানো। 8 বানাতে হলে কোনো বিজোড় সংখ্যা নিলেই আর 8 বানানো যাবে না। এখানে আমাকে অবশ্যই সব জোড় সংখ্যাই লাগবে, আর সেই জোড় সংখ্যা আছেই একটা মাত্র 2। তাহলে এখানে 2, 2, 2, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 18। 18কে আমরা এখানে কয়টি দিতে পারি? 18কে আগে আমরা 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9 দুগুণে 18, তাই না? 2 দিয়ে 18কে ভাগ করলে হয় 9। আর সেই 9কে আমরা আবার ভাঙাতে পারি, কিন্তু 9 তো আমার লেখা যাবে না, লিখতে হবে 3, 5, 2 এগুলি। তাহলে 9কে ভাঙাতে হলে আবার আমরা কি করব? 3 গুণন 3, শেষ। এই দেখো 3 3কে 9, 9 দুগুণে 18, শেষ। খালি ঘর বসাতে বলছে, শুধু খালি ঘর পূরণ করতে বলছে, এখানে আর অন্য কোনো অঙ্ক করে দেখানোর দরকার নেই। 30কে আমরা কী করতে পারি? 30কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না? 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 30কে 2 দ্বারা ভাগ করলে পাবো 15। আর সেই 15কে আমরা দেখো 3, 5, 3, 5, 15, এই যে 3, 5, 15, 15-র সাথে 2 গুণ করলে 30। তাহলে আমাদের কত সহজেই হয়ে গেল এটা। তাহলে আমাদের 1, 2, 3, 4 অর্থাৎ 83 পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল আমাদের সবগুলি কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে এখানে লিখে রাখছি বইয়ের 80 থেকে 84 পৃষ্ঠা। এখন 84 পৃষ্ঠায় দেখি কি অঙ্ক আছে, এগুলি আজকে করাবো কি না, সময়ের সংকলন হবে কিনা জানি না। এখানে বিভাজ্যতা পরীক্ষা করা, কিন্তু বিভাজ্যতা পরীক্ষা করার জন্য আমার মনে হয় একটু সময় নিয়ে করলে ভালো। 10টা মিনিট সময় পেলে তোমাদেরকে এটা বোঝাতে পারতাম। দেখি কত বাজে, আচ্ছা করেই দিই 2-3 মিনিট সময় নিয়ে একটু, বা 5 মিনিটের মধ্যে এটাকে সমাধান করে দিই। অর্থাৎ আগামী ক্লাসে তোমাদের অনুশীলনীতে চলে যাবো সরাসরি। এখানে বলছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করি, প্রথমে অনুমান করি তারপর ভাগ করে যাচাই করি। এখন 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলি সেগুলি আমরা আগে অনুমান করব, তারপরে ভাগ করে যাচাইও করতে বলছে। তাহলে দুইভাবেই এখানে একভাবে দেখো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারি। একমাত্র যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলোই 2 দ্বারা বিভাজ্য। বিজোড় সংখ্যা থাকলে আমরা বলবো সেটা জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, এক কথাই কিন্তু শেষ। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো 1 নাম্বার 1-এর ক। আমি একটা সাইড নোট আমি লিখে দেই, বিশেষ দ্রষ্টব্য। তোমরা এটা লিখে নিবে, 2 দ্বারা বিভাজ্যতা সকল জোড় সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য। আমরা চোখ বন্ধ করে এটা দিতে পারি, ঠিক আছে? এটা হলো আমাদের একটা অপশন। আবার 2 নম্বরে আরেকটা রেখি, 3 দ্বারা বিভাজ্য হবে কোন কোন সংখ্যাগুলো? কোনো জোড় সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য হবে না। একটা কথা আমরা চোখ বন্ধ করে বলে দেবো, কোনো জোড় সংখ্যা থাকলে এক কথাই বলে দেবো সেটা না। জোড় সংখ্যা থাকলে 3 দ্বারা বিভাজ্য হতে পারে, আমি ভুল বলছি। জোড় সংখ্যা থাকলে 3 দ্বারা বিভাজ্য হতে পারে, কিন্তু আমাদের এখানে 3 দ্বারা বিভাজ্যতার জন্য আমাদের যে এটা হবে
কোনো সংখ্যার সকল অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি বিভাজ্য হবে। আরেকটা হলো এখানে আছে 5 দ্বারা বিভাজ্যতা। এখানে বলছে কি 2, 3 আর হলো 5, তিনটি অঙ্ক এখানে দেওয়া আছে। তিন দ্বারা বিভাজ্যতা গেল, এবার 5 দ্বারা বিভাজ্যতা। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে ওই সংখ্যাটি ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি এই যে কয়েকটা টপিকস লিখে দিলাম, এটা তোমরা অবশ্যই লিখে রাখো। তারপর আমি এখন বুঝাইতেছি তোমাদেরকে। আচ্ছা, এখানে মাঝে মাঝেই বুঝাই, ভেতরেই বুঝাইয়ে দিই, তোমাদের আর আলাদা বেশি সময় নষ্ট করব না। যেমন সকল জোড় সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য। তাহলে সকল জোড় সংখ্যা কি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26 এরকম করে তোমাদের একদম ইনফিনিটি পর্যন্ত যত জোড় সংখ্যা আছে সবগুলোই 2 দ্বারা বিভাজ্য। এই জোড় সংখ্যা ব্যতীত কোনো সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য নয়, এটা তো তোমরা বুঝতেই পারছো। এখন 3 দ্বারা বিভাজ্যতা, এখানে আমরা জোর বিজোর দিয়ে কোনো কিছু করব না। যেমন আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলছিলাম জোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয় না, কিন্তু এটা ভুল। এখানে সঠিক হলো আমাদের এইটাই, যেখানে যেটা লিখে রাখলাম। যেমন জোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয় না, এটা কি সঠিক? 12 তো জোড় সংখ্যা, 12কে তো 3 দ্বারা ভাগ করা যায়, 3, 4, 12। 18 তো জোড় সংখ্যা, 18কেও তো 3 দ্বারা ভাগ করা যায়। 24 জোড় সংখ্যা, 24কে ভাগ করা যায়। তাহলে 6 জোড় সংখ্যা, সেটাকেও 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে জোড় সংখ্যা হলেই তাকে 3 দ্বারা ভাগ করা যাবে না, তা কিন্তু না। তাহলে 3 দ্বারা আমাদের বিভাজ্য হবে সেইগুলোই, যত সংখ্যাই থাকুক না কেন, সেই সংখ্যার যতগুলো অঙ্ক দ্বারা গঠিত সবগুলো অঙ্ককে আমরা যোগ করব। যোগ করে যদি দেখি সেটার যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। যেমন মনে করো 200, 1, 2, 3, 123, এটাকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা আমরা দেখি। দেখো তো এখানে আমাদের কি আছে, 1 যোগ 2 যোগ 3 সমান কত? 3 আর 2 5 আর 1 6। আর সেই 6কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, ভাগ করা যায় না? তাহলে আমাদের এই 3টি সংখ্যা, 3টি অঙ্কের এই 1, 2, 3-এর যোগফল আসলো কত? 12। আর সেই 12 যদি যোগফল আসলো 6, আর সেই 6কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যায়, অতএব এই 123কেও 3 দ্বারা ভাগ করা যাবে। অন্য জায়গায় তোমরা ভাগ করে দেখতে পারো। যেমন 123কে 3 দ্বারা ভাগ দাও, 3, 4, 12 আনলাম, 3 কেটে 3, 1, 3। কি বিভাজ্য হয়ে গেছে না? লাস্টে আমাদের ভাগশেষ 0 চলে আসছে, অতএব এটা বিভাজ্য। আবার যদি দেখো 1, 5, 7, 4 বিশাল বড় একটা সংখ্যা, এখন এটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমি বলে দিতে পারবো সরাসরি, আমি কোনো এরকম ভাগ না করেই। কীভাবে দেখো তো, মুখে মুখেই যোগ করে ফেলি। 5 আর 1 কত? 6, 6 আর 7 13, 13-র সাথে 4 যোগ করলে 13 আর 4 13, 14, 15, 16, 17। 17কে কি 3 দ্বারা ভাগ করতে পারি আমরা? পারি না, অতএব এটা 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য নয়। এখন দেখো, যদি আমাদের এখানে থাকতো 1, 5, 7, এখানেও যদি 5 থাকতো, তাহলে এটা কিন্তু আমাদের হইতো 3 দ্বারা বিভাজ্য। কারণ কি? দেখো 5 আর 1 6, 6 আর 7 13, 13 আর 5 কত? 13 আর 5 18। তাহলে 18কে 3 দ্বারা ভাগ করা যায়, 3, 6, 18।
যেহেতু 18কে ওই যোগফলকে এই সবগুলো অঙ্কের যোগফলকে 3 দ্বারা ভাগ করলে মিলে যায়, অতএব এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। তুমি অন্য জায়গায় ভাগ করে দেখো, এরকম করে দেখবা মিলে যাবে। ওকে, তাহলে খুব সহজ একটা টেকনিক তোমরা শিখে গেলে। একইভাবে 5 দ্বারা বিভাজ্যতা আমরা কীভাবে নির্ণয় করব। কোনো একটি সংখ্যার লাস্টে অর্থাৎ ডান পাশে একক স্থানীয় অঙ্কে যদি 5 থাকে, যেমন এটা লাস্টে কী আছে 5, মানে আমরা একক দশক তোমার ডান দিক থেকে গুনি, তাহলে একক দশক শতক হাজার এরকম গুনে আসি না? তাহলে একক স্থানীয় অঙ্ক মানে কি ডান পাশের অঙ্কটা, সেটা যদি 5 থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দেবো এটা 5 দ্বারা বিভাজ্য। যদি লাস্টে 0 থাকে তাও বলে দেবো 5 দ্বারা বিভাজ্য। তাহলে কোন অঙ্কটা 5 দ্বারা বিভাজ্য, কোন অঙ্কটা 3 দ্বারা বিভাজ্য, কোন অঙ্কটা আমাদের 2 দ্বারা বিভাজ্য আমরা কিন্তু দেখে বলে দিতে পারছি তাহলে খুব অল্প সময়ে। তাহলে এইভাবে আমরা বেশ কিছু টেকনিক অবলম্বন করে আমরা অঙ্কগুলোকে সমাধান করতে পারি। আর সেই জিনিসগুলো তোমাদের বইতে এখানে দেওয়া আছে, এই কত পৃষ্ঠায়, 84 পৃষ্ঠায়। তাহলে 84 পৃষ্ঠার অঙ্কগুলো এগুলো আমার একটাও না করে দিলেও তোমরা সব পারবে এখন। দেখো, তারপর আমি 2-1টা না হয় একটু করে দিই, এগুলিকে মুছে দিলাম। আমি কিন্তু অঙ্কগুলো করার আগে তোমাকে কিছু মৌলিক আলোচনাগুলো বুঝিয়ে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। যেমন 1 নাম্বার, 1-এর কতে বলছে কি 224, এটাকে আগে বলছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয়কারী। প্রথমে অনুমান করি, তারপর ভাগ করে যাচাই করি। তাহলে আমাদের এখানে অনুমান করে আগে বলবো, এটা যেহেতু জোড় সংখ্যা তাহলে আমাদের কি নিশ্চিত আমরা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে অনুমান যেহেতু 224 সংখ্যাটি জোড় সংখ্যা, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এটা আমরা ফার্স্টে অনুমান করে বললাম, শেষ। যেহেতু আমাকে প্রশ্নে যেভাবে বলছে অনুমান করি, তারপর বলছে কি এটাকে ভাগ করে যাচাই করি। তাহলে ভাগ করো এখন, তাহলে যাচাই করি। আমরা ভাগটা ভাবে না করে এইভাবে করি, 2 1-এ 2 আনলাম 2 কেটে, 2 1-এ 2 আনলাম 4 কেটে, 2 2-গুণে 4, মিলে গেল না? তাহলে এখানে ভাগ করে দেখা যায় যে 224 সংখ্যাটি বিভাজ্য। এটা আমাদের ক নাম্বারে ছিল। এবার খ নাম্বার 1146, এটাও বিভাজ্য। এটা নিজেই ওই একইভাবে কথাগুলো লিখবে, লিখে ভাগ করে দেখবে হয়ে গেছে। এবারে গ নাম্বার, গতে আছে কি 2283, এটি বিভাজ্য নয়। ফার্স্টে আমরা এরকম এত সংখ্যাটি যেহেতু বিজোড়, এখানে জোরের জায়গা লাগবে বিজোড় সংখ্যা, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। তারপরে যাচাই করি, যাচাই করে এটা দেখবে, যাচাই করে দেখা যায় যে বা ভাগ করে দেখা যায় যে এত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, শেষ। এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। এই একই সিস্টেমে তোমরা লিখবে, আমি কিন্তু এটা আর করে দিচ্ছি না। একইভাবে দেখো ঘ নাম্বার, ঘ নাম্বার আছে আমাদের 13 57 98, এটাও কি জোড় সংখ্যা, মানে একদম সেম নিয়মে লিখে ফেলবে। যেহেতু জোড় সংখ্যা অতএব এটি 2 দ্বারা বিভাজ্য। তারপরে যাচাই করি, যাচাই ভাগ করে যাচাই করে দেখা গেল যে এত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, শেষ। তাহলে আমাদের কিন্তু 1 নাম্বার এখানে ক খ গ ঘ 4টি অঙ্ক ছিল, 4টি অঙ্কই আমি তোমাদেরকে সমাধান করে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। এবারে লাস্টে আছে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করি। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, এখানে বলছে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করি। ক নাম্বার, কতে আছে কি 5 5 5, এটা 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা লিখব যেহেতু
555 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 5। সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। শেষ। খ নাম্বার আছে 3, 5, 4। যেহেতু এটা কি লিখব, যেহেতু এত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 5, না লিখে দিই একটা অঙ্ক, যেহেতু 3, 5, 4 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 নয়। সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে। গ নাম্বার। গতে কি বলছে? 2, 2, 3, 0। তাহলে এখানে কি একক স্থানীয় অঙ্কটি শূন্য, এই যেখানে শূন্য, তাই না? অতএব এটি বিভাজ্য। শেষ। এরপর একটা ঘ নাম্বার, এগুলো আর লিখে দিলাম না, এগুলো নিজেই পারবে। যেহেতু এত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। এরপর একটা আছে কত? 2, 4, 6, 8, 5। এটিও 5 দ্বারা বিভাজ্য, যেহেতু লাস্টে আমাদের একক স্থানীয় অঙ্কে 5 আছে। খুব কঠিন কিছু, একেবারেই সহজ। ঠিক আছে। তাহলে এটাও হয়ে গেল। একদম সর্বশেষ আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, যেমন আমাদের 2 দ্বারা 5 দ্বারা দেখানো হলো, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওখানে 3টি আছে। এই 3টে অঙ্ককে আমাদের সমাধান করে দিচ্ছি। আবার 3টি সমাধান করে দেবো না, একটি করে দেবো, বাকিগুলো নিজেরা করবে আর কি। তিনের ক আমাদের আছে কত? 261। এখানে সমাধান করেও দেওয়া আছে এটা, তাহলে এটা আমাদের কোনো দরকার পড়ে না যদিও, তারপর আমি করে দিচ্ছি 261। আমরা এখানে এরকম ভাগ প্রক্রিয়া এটাকে সমাধান করব না, আমরা করব ওই যে একটা রুলস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ওই রুলস অনুযায়ী। ঠিক আছে। এখানে 2, 6, 1 এর অঙ্কগুলোর সমষ্টি কত? 2 যোগ 6 যোগ 1, 6 আর 2 8 আর 1 9, তাই না? যেহেতু এই যোগফল 9কে আমরা 3 দিয়ে ভাগ করব, ভাগ করে কত? 3 পেয়ে গেলাম, অর্থাৎ বিভাজ্য। তাহলে এখন লিখব অথবা সুতরাং 261 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। শেষ। খ নাম্বার। খতে কী দেওয়া আছে? 262। তাহলে এই একইভাবে লিখব। এখানে আমরা 261 জায়গায় 262টা এখানেই লিখে দেব। এর সমষ্টি কত? 2 যোগ 6 যোগ 2, তাহলে 6 আর 2 8 আর 2 10। তাহলে এখানে লিখব যেহেতু 10 ভাগ 3 সমান কত? 10কে 3 দ্বারা ভাগ করলে আমাদের এখানে 3 তিরিক্ষে 9, ভাগ শেষ থাকে 1। সুতরাং 262 সংখ্যাটি বিভাজ্য নয়। ঠিক আছে। তাহলে এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কোনো একটি সংখ্যা আমাদের কত দ্বারা বিভাজ্য হবে, হবে না, এরপর একটা আছে 263। তাহলে 63 মানে কি? এখানে 3 হলে আমাদের হবে 11, 11কেও 3 দ্বারা ভাগ দিলে 2 অবশিষ্ট থাকে, অতএব এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে ওটা আর আমি ক খ গ করে দিলাম না।
ঠিক আছে, এখানে আমাদের দেওয়া আছে 261, 62, 63 তিনটি অঙ্ক, এই তিনটিও তোমরা পারবে। তাহলে এর মাধ্যমে আমরা 100, আমি তোমাদেরকে এখানে লিখে রাখছিলাম 80 থেকে 84 শুরুতেই, অতএব 80 থেকে 84 পৃষ্ঠা তোমাদেরকে সম্পূর্ণই আমি সমাধান করে দিতে পারলাম। আশা করি আগামী ক্লাসে তোমাদের অনুশীলনী অঙ্ক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। অনুশীলনী অঙ্কগুলো আগামী ক্লাসে তোমাদেরকে সমাধান করে দেবো। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা নিয়মিত ক্লাসগুলোকে দেখবে, এবং যারা পিছনের ক্লাসগুলোকে এখনও দেখোনি সবগুলো চ্যাপ্টার, তারা সেগুলোকে ভালোভাবে দেখে আসবে এবং সেখান থেকে তোমাদের যে কোনো সমস্যা তোমরা আশা করি সবই সমাধান করতে পারবে, প্রতিটি ক্লাস যদি তোমরা সুন্দর মতো দেখো। তা ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমাদের প্রতি আমার একটি কথা থাকবে, তোমরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা অবশ্যই নিয়মিত থাকবে এবং নিয়মিত দেখবে। একই সাথে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।